আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। নাশকতায় এত মায়ের বুক খালি হোক, সরকার তা কখনোই চায়নি বলেন প্রধানমন্ত্রী। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন দ্রুত চালু করতে জাপানের সহযোগিতা কামনা। নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ককে রাখা হয়েছে হেফাজতে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। আতঙ্ক কাটিয়ে স্বস্তি জনজীবনে। রোববার থেকে মঙ্গলবার সরকারি বেসরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেশ জুড়ে সতর্ক অবস্থায় সেনাবাহিনী। গণমাধ্যম কর্মীদের ওপর হামলার বিচার দাবি সাংবাদিক নেতাদের। দেশ জুড়ে চালানো সংঘর্ষে মারা গেছে ২ সাংবাদিক, আহত শতাধিক। এবং ধ্বংসযজ্ঞ চালানোর আগে ১ লাখ সিমধারী ঢাকায় প্রবেশ করে, জানালেন আইসিটি প্রতিমন্ত্রী। ইন্টারনেট সেবা চালুর বিষয়ে কাল মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নাশকতাকারীর হামলায় এত মায়ের বুক খালি হোক, সরকার তা কখনোই চায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, তাণ্ডব চালিয়ে মানুষ হত্যার বিচার দেশবাসীকেই করতে হবে। এ সময় অর্থনীতিকে পঙ্গু করে আবারও নিজেদের ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই নাশকতাকারীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেও জানান সরকার প্রধান। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতাকারীদের হামলায় আহত হন কয়েক হাজার মানুষ। এদের মধ্যে রাজধানীর পঙ্গু হাসপাতাল নামে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি হন ২৭২ জন। আহত ১৯৬ জন। ছাড়পত্র নিয়ে চলে গেলেও এখনও চিকিৎসাধীন ৭৬ জন। তাদের দেখতে সকালে হাসপাতালটিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্বাস দেন সব ধরনের চিকিৎসার। যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। কোটা আন্দোলনের নামে এত মানুষের জীবন ও পরিবারকে কেন হুমকির মুখে ফেলা হলো, সেই প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। এই আন্দোলনের নামে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলের সাহায্য চাই। আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পড়ুক। দেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, তারাই অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছিল বলেও অভিযোগ করেন তিনি। সেই ২০০৮-এর বাংলাদেশ আর ২০২৪-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছু না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পোড়া সব কিছু। আমি তো কষ্ট লাঘব করেছি, কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকে করতে হবে। পরে মহাখালীতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, সেতু ভবন ও এক্সপ্রেসওয়ে টোল প্লাজা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মিরপুর ১০ ও কাজীপাড়ায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পুনরায় চালু করতে জাপানের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ো আমা কিমিনোরি তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে এ সহায়তা চান প্রধানমন্ত্রী। রাষ্ট্রদূত বলেন, প্রথমে তারা মেট্রো রেল স্টেশনগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন এবং পরে
সিদ্ধান্ত নেবেন কিভাবে স্টেশনগুলো পুনরায় চালু করতে সাহায্য করা যেতে পারে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক তাণ্ডবের ঘটনায় হতাহতের প্রতি সমবেদনা জানান জাপানের রাষ্ট্রদূত। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দুর্বৃত্তরা জনকল্যাণ, নিরাপত্তা ও সেবার জন্য নির্মিত সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত করেছে, যা তার জন্য হৃদয় বিদারক। প্রধানমন্ত্রী বলেন, গত 15 বছরে অক্লান্ত পরিশ্রম করে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশনের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন রাষ্ট্রদূত। তিনি বলেন, মেট্রো রেলে হামলার পেছনে কিছু সংখ্যক লোক রয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ এর সুবিধাভোগী। নিরাপত্তার স্বার্থে কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সহিংসতায় নারায়ণগঞ্জের সরকারি বেসরকারি ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন যে 8 দফা দাবি দিয়েছে তার যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে মেনে নেবেন বলেও জানান তিনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাসির। নারায়ণগঞ্জে কোটা আন্দোলনের সময় জেলার পিবিআই অফিস, পাসপোর্ট অফিস সহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসবের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের সঠিক তথ্য প্রকাশ করার আহ্বান জানান তিনি। একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না, বিভ্রান্ত হচ্ছে। আপনারা সাংবাদিক, আপনাদের দায়িত্ব এটা। আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে একদল, আরেক দল আক্রমণ করেছে এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। এ সময় কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ সহ 3 জনকে ডিবি তুলে নিয়ে যাওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমন্বয়ক 3 জনকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একজন, তার মধ্যে একজন তার বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম, আমি ইসে থাকার জন্য, আপনারা আমায় কোথায় আছি জানাবেন না। তো এইরকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন, এগুলো যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে। এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে কিভাবে কি করা যাবে। এ সময় সংসদ সদস্য শামীম ওসমান ও আইজিপি আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। সহিংসতার আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে, স্বাভাবিক হচ্ছে জনজীবন। আজও ঢাকায় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ। ফলে অনেকটা নির্বিঘ্নেই দৈনন্দিন কাজ সেরেছেন নগরবাসী, ছুটেছেন কর্মস্থলে ও ব্যবসা প্রতিষ্ঠানে। তবে রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপে কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তায় কাজ করছেন সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কগুলোর যানজট জানান দিচ্ছে ব্যস্ত নগরবাসী। প্রয়োজনে বের হচ্ছেন সবাই। খোলা রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্য। লোকজন নিয়ে মোটামুটি সুন্দরভাবে চলতেছি। এতদিন অবস্থা খুব খারাপ ছিল, বাসায় ছিলাম। আমরা গন্ডগোল চাই না, আমরা চাই দেশ পরিস্থিতি ভালো থাকুক, সবাই আমরা শান্তি থাকতে চাই। ব্যবসায় ক্ষতি হয়েছে, লোকজন পাঠাইতে পারি নাই, কাজ বন্ধ ছিল। ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়েছে ভাই, অকল্পনীয়। লকডাউনে যে ক্ষতিটা হয়েছিল আর কিছুদিন থাকলে ওরকম ক্ষতিটাই হতো আর কি। দিন মজুরদেরও বেড়েছে কর্মব্যস্ততা। আস্তে আস্তে স্বাভাবিক হইতেছে, আগের চাইতে একটু পরিবর্তন হতেছে। এরা যদি এরকম গ্যাঞ্জাম করে তাহলে তো আমাকে তো চলতে ফিরতে কষ্ট হয়ে যায়। আমরা তো দুমুঠো খাওয়ার জন্য মনে করেন রোডে নামি, আমাকে তো ইনকাম নাই। নগরবাসীর নিরাপত্তায় এখনো মাঠে আছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। ঘরে বসে থাকলে আমাদের কোনো কিছু চলবে না, ইন্ডাস্ট্রি চালাইতে হয়, অফিস আদালত চালাইতে হয়।
কালকে যেরকম ঝুঁকি নিয়েও আমরা ওই যে 4 দিনের যে একটা গ্যাপ গেল, ওইটা ফ্রাইডেতেও আমরা কিছুটা রিকভারি করার চেষ্টা করছি। আমরা মেট্রো রেলে যেরকম চলাফেরা করছি, যত সহজে আসা যাওয়া করছি, আমাদের মধ্যে একটা সুন্দর একটা পরিবেশ ছিল, কিন্তু সেটা নষ্ট হইলো আর কি। এখন আর কি দেশের সম্পদ ক্ষতি না করে যেভাবে পারো আন্দোলন করো, কোনো অবজেকশন নাই। নগরবাসীর নিরাপত্তায় সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ ও ভিডিও দেখে শনাক্ত করা হয়েছে অনেক দুষ্কৃতিকারীকে। আন্দোলন সংগ্রাম করতে হলে অবশ্যই গণতান্ত্রিক উপায়ই করতে হবে বলে মনে করছেন নগরবাসী। সাম্প্রতিক সহিংসতায় দেশের যে ক্ষতি হলো সেটি কারোই কাম্য নয় বলে মনে করছেন তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রোববার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস 6 ঘন্টা করে চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। এই 3 দিন সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত অফিস চলবে। বিকেলে রাজধানীর জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2024 অনুষ্ঠান শেষে মন্ত্রী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ধাপে ধাপে অফিসের সময় বাড়ানো হবে। এর আগে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন জনপ্রশাসন মন্ত্রী। সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবরাও বক্তব্য রাখেন। আগামী 3 দিন অর্থাৎ রবি, সোম এবং মঙ্গলবার আমরা অফিস টাইমটি থাকবে সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত। পরিস্থিতি বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিচ্ছেন এবং সে অনুযায়ী আমরা সেটি করছি। আশা করি আগামীতে সবই স্বাভাবিক হয়ে যাবে। সাংবাদিক হত্যা ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলার বিচার দাবি করেছেন সংবাদকর্মীরা। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশ জুড়ে চালানো সংঘর্ষে হামলার শিকার হয়েছেন সংবাদকর্মীরাও। এতে প্রাণ হারিয়েছেন 3 জন। গুরুতর আহত হয়েছেন অন্তত 100 সাংবাদিক। ফজর রাব্বির রিপোর্ট। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আবারও বর্বর হামলার শিকার হয়েছেন দেশের গণমাধ্যম কর্মীরা। আন্দোলন সংগ্রামের আড়ালে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর। এতে আহত হয়েছেন 100-এরও বেশি রিপোর্টার, ক্যামেরাম্যান, ফটো সাংবাদিক ও গাড়ি চালক। ভাঙচুর, অগ্নিসংযোগ ও ছিনতাই করা হয়েছে গণমাধ্যমের গাড়ি, মোটরসাইকেল, ক্যামেরা ও আনুষঙ্গিক যন্ত্রপাতি। 7-8 জনের বেশি হবে না। হুট করে এসে আক্রমণ করলো। পাশে আর একটা গাড়ি ছিল, সেই গাড়িটাকে আক্রমণ করলো না, বাট মিডিয়ার গাড়িটাকে আক্রমণ করলাম। স্টুডেন্টরা আমাকে সেভ করে নিয়ে যাওয়ার পথে আমাকে আসলে ডিল মারে, ইট দিয়ে অনেকগুলো ডিল মারে। আমার হাত কেটে যায়, পায়ে লাগে, মাথায় লাগে। মাথায় হেলমেট ছিল, লাকিলি আমি বেঁচে যাই। আসলে গেল 18 ও 19 জুলাই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 2 সাংবাদিক। এদের 2 জনই মারা গেছেন গুলিতে। গুলিবিদ্ধ হয়েও প্রাণে বেঁচে গেছেন আরো অনেক সংবাদকর্মী। কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতা বিশ্লেষণ করলে দেখা যায়, ওই আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীরা গণমাধ্যম কর্মীদের জায়গা করে দিয়েছে সংবাদ সংগ্রহের জন্য। কিন্তু রাজনৈতিক পক্ষ এই আন্দোলনের সাথে জড়িয়ে যাওয়ার পর থেকে, বিশেষ করে 18 তারিখের পর থেকে আক্রান্ত হতে থাকে গণমাধ্যম। ক্যামেরা দেখলেই হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এক একটা প্রতিষ্ঠান এক একটা সম্পাদকীয় নীতির ভিত্তিতে চলবে। কাজে আমি যদি মনে করি যে এই সম্পাদকীয় নীতির ভিত্তিতে যে প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে, আমি সেই পত্রিকা পড়বো না, আমার যদি পছন্দ না হয়। এই যে গণমাধ্যমকে যারা আক্রমণ করে তারা আসলে কোনোভাবেই গণতান্ত্রিক শক্তি না। এই হত্যা ও হামলার বিচার দাবি করেছেন সংবাদকর্মীরা। গণমাধ্যম কর্মীদের সুরক্ষারও দাবি জানিয়েছেন তারা। রাষ্ট্রের উচিত যে অন্য হত্যাকাণ্ডের যে তদন্ত হচ্ছে, সেই তদন্তের পাশাপাশি সাংবাদিকরা যারা নিহত হয়েছে তারা কোন পরিস্থিতিতে নিহত হল এটাও তদন্ত করা উচিত, এবং যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা উচিত। সহিংসতা ঘটেছে, এটা মোকাবেলা করার জন্য সরকারকে যেমন হতে হবে, আর সাংবাদিকদেরকে এই মুহূর্তে খুবই সাবধানে করতে হবে। সংবাদকর্মীদের সুরক্ষায় সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক সব পক্ষের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পেশাদার গণমাধ্যম কর্মীরা। সংবাদ মাধ্যমে প্রচারিত যে কোনো ভুল খবরের জন্য প্রতিবাদ পাঠাতে পারে যে কেউ। ওই সংবাদ মাধ্যমটি এটি প্রচারে বাধ্য থাকে। একই সাথে সংক্ষুব্ধ যে কারোর জন্য আইনের আশ্রয় নেওয়ার পথও খোলা রয়েছে। এসব ছাড়িয়ে যারা গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালাচ্ছেন, তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন না বলেই মনে করছেন গণমাধ্যম বিশ্লেষকরা। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রেক্ষিতে নির্বাহী বিভাগ কোটা সংস্কারের ব্যাপারে যে সমাধান করেছে তাতে সকলের দাবির প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবন চত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা জানান, দাবির প্রতিফলন ঘটায় ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এই মুহূর্তে তাদের কোনো কর্মসূচি নেই। তবে সারা দেশের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এ সময় তারা বলেন, সন্ত্রাস ও সহিংসতার সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সম্মেলনে বক্তৃতা রাখেন সুজয় শুভ রায়, মাহমুদুল হাসান, ইমরান আলম, সামিয়া জামান সেজুতি ও আল আমিন। কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছিল, আন্দোলনরত শিক্ষার্থীরা মনে করে কোর্ট যে রায় দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে নির্বাহী বিভাগ যে প্রজ্ঞাপন দিয়েছে, এটাতে শিক্ষার্থীদের দাবি দেওয়ার আসলে দিন শেষে আমরা মনে করি প্রতিফলন ঘটেছে। এর বাইরে আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে। আপনারা জানেন, দেশব্যাপী শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি দেওয়া সামনে এনেছে। তো এই দাবির প্রেক্ষিতে সারা বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে আমরা পরবর্তীতে আমাদের যে কর্মসূচি আছে সেগুলোর দিকে যাব। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকায় সহিংসতার আগেই হঠাৎ 1 লাখ সিম ব্যবহারকারী নতুন করে রাজধানীতে প্রবেশ করে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি আরও জানান, আগামী 2-1 দিনের মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। কাল মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর আগারগাঁয়ে ডাক ভবনে সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, 19 জুলাই হামলার আগে প্রায় 1 লাখ নতুন সিম চালু হয়, যা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ব্যবহার করতে দেখা গেছে। এই সিম ব্যবহারকারীর অধিকাংশই বিএনপি পন্থী বলেও জানান তিনি। যে ইন্টারনেট যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। কোটা আন্দোলন চলাকালে তালেবানি কায়দায় যারা বর্বরতা চালিয়েছে তাদের ছবি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত সহিংসতা বিরোধী মানববন্ধনে তিনি বলেন, সরকার প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। এ সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান জানান, ছাত্রদের ভুল বুঝিয়ে সহিংসতার পথে পরিচালিত করেছে বিএনপি ও জামাত শিবির ক্যাডাররা। তালেবানের স্টাইলে বর্বরতা চালানো হয়েছে। মধ্যযুগীয় বর্বরতাকেও তাদের এই বর্বরতা হার মানিয়েছে। তারা ভেবেছিল যে এইখানেই শেষ, আমাদের কাছে সমস্ত তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সহিংসতায় নিহত ও আহতদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন 14 দল নেতারা। তারা বলেন, একটি অরাজনৈতিক দাবিকে কেন্দ্র করে সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারীরা দেশব্যাপী যে সহিংসতার আশ্রয় নিয়েছিল তা অমানবিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজ খবর নেওয়ার শেষে নেতারা এসব কথা বলেন। তারা বলেন, সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নেওয়া এখন সময়ের দাবি। 14 দলের পক্ষ থেকে আমরা পুনরায় এই আহতদের আশু মুক্তি কামনা করি এবং তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। মানুষ যাতে এগিয়ে আসে, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে জনগণের পাশে দাঁড়ায়, এই আহ্বান জনগণের প্রতি আমাদের 14 দলের পক্ষ থেকে রইল। কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস ও সহিংস পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের রাষ্ট্রদ্রোহ আইনে শাস্তি দাবি করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। সন্ত্রাসীদের হামলায় আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময় তিনি দাবি করে বলেন, যারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে তারা স্বাধীনতা বিরোধী শক্তি। ক্ষতিগ্রস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর ও মেট্রো রেলের
ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে জাতীয় পার্টির প্রতিনিধি দল পরে নিরপেক্ষ তদন্ত করে নৈরাজ্য ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবি জানান দলের মহাসচিব কাজী মামুনুর রশিদ। যোগ্য চালিয়েছে তার নিন্দা জানানো আমার যারা দেশে এত বড় ক্ষতি করেছে তাদের আইনে বিচার করা হোক। বেগম রওশনের সাদ সবসময় কোটা আন্দোলনকারীদের পক্ষে ছিলেন এবং তার বক্তব্য স্পষ্ট ছিল যে এই কোটা সংস্কার প্রয়োজন, কিন্তু এরই মধ্য দিয়ে যারা এই কোটা আন্দোলনের ফাঁকে দেশের এই সম্পদ, জনগণের সম্পদ, আমাদের সম্পদ নষ্ট করেছে, এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি এই সরকার এই বিচার করতে সক্ষম হবে এবং গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ এটার বিচার হোক সেটা প্রত্যাশা করে। কোটা আন্দোলনের 3 সমন্বয়ককে গোয়েন্দা সংস্থা দিয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে তুলে নেওয়া অমানবিক বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে পঙ্গু করে দিয়ে তাদের হাসপাতালে দেখতে গিয়ে সাহায্যের ঘোষণা প্রতারণার আরেকটি নজির। বিএনপি মহাসচিব বলেন, জনরোষের ভয়ে কারফিউ দিয়ে রেল সহ যোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখে জনগণকে কর্মহীন, অর্থাহার, অনাহারে দিন কাটাতে বাধ্য করা হচ্ছে। তিনি বলেন, ব্লক রেইডের নামে সারা দেশে বিএনপি নেতাকর্মী ও আইডি কার্ড দেখে দেখে শিক্ষার্থীদের গণগ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারকৃতদের অমানবিক নির্যাতন চালিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, সরকারি বাহিনীর হাতে 1 সপ্তাহে 4 সাংবাদিক নিহত ও অসংখ্য সাংবাদিক আহত হওয়ার বিচার না করে নানাভাবে গণমাধ্যম কর্মীদের হয়রানি করা হচ্ছে। ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করে বিএনপি সরকার পতনের আন্দোলনের রূপ দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মুক্তাদির চৌধুরী। দুপুরে রাজধানী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সুযোগে বিএনপি জামাতের সন্ত্রাস শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। এ সময় রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির জন্য দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী। মেট্রো রেলের ক্ষতি করে আপনি দেশকে গড়ে তুলতে পারবেন না, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি ত্রাণ অধিদপ্তরকে পুড়িয়ে দিয়ে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না, দেশের ক্ষমতায় গিয়েও কোনো লাভ হবে না। সরকারের সম্পত্তি বিনষ্টি করে সরকার উৎখাত করা যাবে না, এতে তো আপনার কোনো লাভ হবে না। এটা তো আপনার প্রয়োজন লাগবে, আপনি যদি সরকারে আসেন এটা তো আপনার প্রয়োজনে লাগবে। মেট্রো রেল সরকার আপনি ক্ষমতায় আসলে আপনারও তো প্রয়োজন লাগবে। আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের হয়ে সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা পরিষদ গঠন করা হলেও এমপি এবং ইউএনওদের অতিমাত্রায় হস্তক্ষেপে এখন তা উপজেলা প্রশাসনে পরিণত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকারের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এজন্য আইন সংশোধনের তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলেন, তা না হলে লাল ফিতার দৌরাত্মে আটকে থাকবে নাগরিক সেবা। মিজান শাহজাহানের রিপোর্ট। ডাক ঢোল পিটিয়ে এবছর 4 দফায় হয়ে গেল 481টি উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব নেয়ার কয়েক মাস পার হয়ে গেছে, কিন্তু তারা কি জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন? স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, আইনি সীমাবদ্ধতায় ব্যাহত হচ্ছে উপজেলা পরিষদের কার্যক্রম। আইনে কিছু কিছু সীমাবদ্ধতা আমরা সৃষ্টি করেছি, যেমন উপজেলা পরিষদের উপরে আমরা উপদেষ্টা বসিয়ে দিয়েছি। উপদেষ্টার কাজ হলো উপদেশ দেওয়া, কিন্তু উপদেষ্টার অনুমতি ছাড়া কিছু করা যায় না, যার ফলে ওখানে একটা ডুয়াল ক্রাইসিস সৃষ্টি হয়েছে। এমপি সাহেবের কথা শুনবে ইউনো সাহেব নাকি উপজেলা চেয়ারম্যানের সাথে কাজ করবে সমন্বয় করে। এবং উপজেলা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সরকারের বা রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট আছে, এই কমিটমেন্টে তারা ঠিকমতো থাকেন না। নির্বাচনের আগে তারা কমিটমেন্ট করেন যে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে, কিন্তু ফাইনালি ওই স্থানীয় সরকারকে আমরা শক্তিশালী করতে দেখি না। নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণে সরকারের আন্তরিকতায় ঘাটতি রয়েছে। এই সমস্যাটা বরাবরই ছিল।
যখন থেকে এমপিদেরকে ওই জুরিসডিকশনের ভেতরে হস্তক্ষেপ করার ক্ষমতা দিয়ে দেওয়া হলো, তখন থেকেই কিন্তু স্থানীয় সরকার আর কার্যকরী থাকলো না। সেখানে আজকে ইউএনও এটার সাথে যুক্ত হলো। বিশ্লেষকদের মতে শুধু আইন পরিবর্তন করে উপজেলা ও ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা যাবে না, বরং নিজ এলাকায় রাজস্ব বাড়ানোর ক্ষেত্র তৈরির পাশাপাশি অন্যান্য শর্ত পূরণ করে মডেল স্থানীয় সরকার তৈরিতে মুন্সিয়ানার পরিচয় দিতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিকেই। স্থানীয় সরকার কিন্তু চলা দরকার তাদের সংগঠিত ট্যাক্সের মাধ্যমে। তো আমাদের তো ট্যাক্সটা সেভাবে আমরা আদায় করতে পারছি না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রয়োজনে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর ভিপি নুরুল হক নূর আর রাজনীতি করবেন না বলে জানিয়েছেন তার স্ত্রী মারিয়া আক্তার। নূরকে আর রিমান্ডে না নিয়ে মুক্তি দেওয়ার দাবি জানান তার স্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে নূরের বাবা ইদ্রিস ব্যাপারী বলেন, সেতু ভবনে সহিংসতার মামলায় তার সন্তানকে 5 দিনের রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মেট্রো রেলে সহিংসতার আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আর রিমান্ডে আপনারা দিয়েন না, মানে তার জীবনটা অন্তত আমাদের কাছে ভিক্ষা দিন, মানে তাকে সুস্থভাবে অন্তত আমার 2টো বাচ্চার মুখের দিকে তাকায়, মানে আমি আর কিচ্ছু চাই না। প্রয়োজনে ও রাজনীতি করতে হবে না, আমি ওকে রাজনীতি করতে দিব না। দেশব্যাপী কারফিউর কারণে 5 দিন বন্ধ থাকার পর শুক্রবার রাত থেকে বরিশাল, ঢাকা সহ জেলার অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ফলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং বিভিন্ন এলাকায় আটকে পড়া যাত্রীরা তাদের গন্তব্যে যেতে পারছেন। তবে যাত্রী সংখ্যা কম থাকায় গতকাল বরিশাল থেকে রাত 8:30টায় একটি মাত্র লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। একইভাবে ঢাকা থেকে বরিশাল সহ দক্ষিণাঞ্চলগামী ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী লঞ্চগুলো ছেড়ে যায়। এদিকে আজ বরিশালে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। এতে যাত্রী সংখ্যা বাড়বে বলে আশা লঞ্চ মালিকদের। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল ও কার্বন উৎপাদন শুরু হয়েছে ফরিদপুরে। ডেনমার্কের সহযোগিতায় প্রকল্পটি শুরু করেছে ফরিদপুর পৌরসভা ও প্র্যাকটিক্যাল অ্যাকশন। শহরের বেড়িবাঁধ এলাকায় স্থাপিত প্ল্যান্টে প্রতিদিন উৎপাদন হচ্ছে 220 লিটার ডিজেল ও 2 কেজি কার্বন, যা হয়ে উঠতে পারে আয়ের উৎস। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পলিথিন থেকে তৈরি হচ্ছে ডিজেল ও কার্বন। ডেনমার্কের সহযোগিতায় পাইরোলাইসিস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে নানা প্রক্রিয়ার ডিজেল ও কার্বন উৎপাদন হচ্ছে ফরিদপুরে। পলিথিন রিসাইকেল করে আমরা পাইরোলাইসিস তেল উৎপাদন করছি। একদিকে তেল পাওয়া যাচ্ছে এবং অন্যদিকে ব্ল্যাক কার্বন পাচ্ছি। এই মেশিনে আমরা প্রতিদিন 360 কেজি পাতলা পলিথিন প্রসেস করতে পারি, যা থেকে আমরা 210 থেকে 220 লিটার পাইরোলাইসিস ফুয়েল আমরা পাই। পলিথিন থেকে ডিজেল উৎপাদন প্ল্যান্টটি গড়ে ওঠায় খুশি নিম্ন আয়ের মানুষ। শহরের বিভিন্ন স্থানে পড়ে থাকা পলিথিন বা প্লাস্টিক সংগ্রহ করে প্ল্যান্টে বিক্রি করছেন তারা। বাসা বাড়িতে যে পলিথিন আসতো ওটা আমরা আগে পুরাই ফেলেতাম, এখন আমরা খুঁটে কারখানায় দেই। 25 টাকা দরে আমরা বেশি প্ল্যান্টে আমরা 20 টাকা দরে কিনি। 2030 সালের মধ্যে ফরিদপুর জেলাকে গ্রিন সিটিতে রূপান্তর করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পৌর মেয়র। অন্যদিকে এই কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আধুনিক পদ্ধতিতে এই প্রথম ফরিদপুরে সারা বাংলাদেশে আমরা পলিথিন থেকে এই তেল তৈরির একটা উদ্যোগ নিয়েছি এবং তা উদ্বোধনও করা হয়েছে, সফলভাবে এটা চলছে। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ জানাবো যাতে প্রত্যেকটি ইউনিয়নে এরকম করে একটা করে প্রজেক্ট দেওয়া হয়, তাহলে পরিবেশ দূষণ, আমাদের জলাবদ্ধতা, আমাদের ড্রেনগুলো যে ধ্বংস হওয়া, পলিথিনের কারণে যে সমস্যাগুলো তৈরি হয় প্লাস্টিকের কারণে, সেই সমস্যাগুলো নিয়ন্ত্রণ করা খুবই সহজ হবে। পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার মধ্য দিয়ে দ্রুত পরিচ্ছন্ন একটি নগরী গড়ে উঠবে, এমনটাই মনে করছেন ফরিদপুরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর এ সময় গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে তার গাড়িবহরকে লক্ষ্য করে দুয়োধ্বনি দেয় সাধারণ মানুষ। আসছে মার্কিন নির্বাচনে রিপাবলিকান পার্টি নির্বাচিত হলে গাজা ইস্যুতে ট্রাম্পের মনোভাব ও নীতি কেমন তা নিশ্চিত হতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী ট্রাম্পের সাথে দেখা করতে যান। এ সময় ট্রাম্প বলেন, ইসরায়েল ইস্যুতে বাইডেন ও কমলা দৃষ্টিভঙ্গি ও মন্তব্য অসম্মানজনক। এরপরেও ইহুদিরা ডেমোক্র্যাটদের ভোট দেবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র সফররত নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে পৃথক বৈঠক করেন, যেখানে দ্রুত যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান বাইডেন ও কমলা হ্যারিস। এদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কমলা হ্যারিসকে সবচেয়ে অকার্যকর ভাইস প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তাকে অযোগ্য ও উগ্র বামপন্থী বলেও উল্লেখ করেন ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডায় আয়োজিত এক সমাবেশে এভাবেই ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন রিপাবলিকান প্রার্থী। সাম্প্রতিক সময় মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসী আটকাতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন ট্রাম্প। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আগের জরিপগুলোতে জো বাইডেন পিছিয়ে থাকলেও সাম্প্রতিক জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা হ্যারিস। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। প্যারিস অলিম্পিকে প্রথম সোনার পদক জিতেছে চীন। দুর্দান্ত লড়াইয়ের পর শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে তারা। ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম হাজুন পার্ক জুটিকে 16-12 পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং ইহুতিং হুয়াং জুটি। এই ইভেন্টে জার্মানির প্রতিযোগিতার হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেয় কাজাখস্তান। শুটিংয়ের পর ড্রাইভিংয়েও সোনার পদক জিতেছে চীন। এই ইভেন্টে রূপা জিতেছে যুক্তরাষ্ট্র আর ব্রোঞ্জ জয় করে যুক্তরাজ্য। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। নাশকতায় এত মায়ের বুক খালি হোক, সরকার তা কখনোই চায়নি বলেন প্রধানমন্ত্রী। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন দ্রুত চালু করতে জাপানের সহযোগিতা কামনা। নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের 3 সমন্বয়ককে রাখা হয়েছে হেফাজতে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। আতঙ্ক কাটিয়ে স্বস্তি জনজীবনে। রোববার থেকে মঙ্গলবার সরকারি বেসরকারি অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত দেশ জুড়ে সতর্ক অবস্থায় সেনাবাহিনী। গণমাধ্যম কর্মীদের ওপর হামলার বিচার দাবি সাংবাদিক নেতাদের। দেশ জুড়ে চালানো সংঘর্ষে মারা গেছে 2 সাংবাদিক, আহত শতাধিক। এবং ধ্বংসযজ্ঞ চালানোর আগে 1 লাখ সিমধারী ঢাকায় প্রবেশ করে, জানালেন আইসিটি প্রতিমন্ত্রী। ইন্টারনেট সেবা চালুর বিষয়ে কাল মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।